সিটি অফ লাভ, এই গল্পের শহরটা আমাদেরও হতে পারত। নিচতলায় নামলো হিয়া। জাইমা দেখে জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছ হিয়া? একটু গাড়িতে যাচ্ছি আপু, মোবাইলটা বোধহয় গাড়িতে ফেলে এসেছি। দাঁড়াও, আমিও যাচ্ছি। তোমার একা যেতে হবে না। না আপু, তুমি বসো, আমি যাবো আর আসবো। জাইমাকে থামিয়ে দিয়ে হিয়া চলে গেল। রকিব পায়চারি করছে রেস্টুরেন্টের একপাশে, মোবাইল হাতে নিয়ে। তার মোবাইলে কি হয়েছে আল্লাহ জানে, মোবাইল খুলছেই না। সুমনের মোবাইলটা হাতে, সেখানে আসিফের অসংখ্য মিসড কল। নিশ্চয়ই কোনো ইমার্জেন্সি। সে বারবার ঢোক গিলছে আর আসিফের মোবাইলে কল করছে, কিন্তু ফোন তুলছে না। ভয় নিলয়ের মোবাইলে ফোন করছে না। তার তুলো ধুনো করে ফেলবে আজ নির্ঘাত। তারপরও উপায় না পেয়ে নিলয়ের মোবাইলেই কল করলো রকিব। তবে রিসিভ হলো না। একবার দুইবার পর পর কয়েকবার পরেই রিসিভ হলো কল। তবে রকিব হ্যালো বলার আগেই নিলয়ের গর্জন কানে ভেসে আসলো। Have you all died? Where are their mobiles? মোবাইল কানে চেপে ধরা হাতটা একটু কেঁপে উঠল। ঢোক গিলে বলল, ভাই, মোবাইল বন্ধ হয়ে গিয়েছে, চার্জ নাই মেবি। সুমনেরটাও সাইলেন্ট ছিল, গাড়ি চালায় বিধায়। আমি কোনো এক্সকিউজ শুনতে চাচ্ছি না। হিয়া কোথায়? বাকি সবাই কোথায়? তোমরা গাড়ি থামিয়েছ কেন? চেঁচিয়ে উঠল নিলয়। একটা রেস্টুরেন্টে এসেছি ভাই, আপনার ফুফাতো বোনের জোড়াজুড়িতে এখনই রওনা দিয়ে ফেলবো। নো, ওয়েট করো, আমরা আসছি এখানে। আর কয়েক মিনিট মাত্র। হিয়া কোথায়? আমি বাহিরে ভাই, ওনারা রেস্টুরেন্টের ভিতরে। বলতে বলতে মোবাইল কানে চেপে ভিতরে ঢুকলো রকিব। দেখলো আনায়া জাইমা বসা। সে গিয়ে জিজ্ঞেস করলো, হিয়া কোথায়? জাইমা বলল, একটু আগেই তো বাইরে গেলে, গাড়িতে নাকি মোবাইল ফেলে দিয়ে আসছে ওটা আনতে। বলতে বলতে সেও উঠে দাঁড়ালো। এখনও আসছে না কেন? মোবাইল কানে চেপে রকিব আবারও বাহিরে চলে আসলো। ততক্ষণে নিলয়দের গাড়ি বাঁ পাশের রাস্তায় দেখা গেল। নিলয় দেখলো তাদের বাড়ির গাড়িটা রাস্তার মধ্যে দাঁড় করানো, কিন্তু সে থামলো না। ইউটার্নে ডান পাশের রাস্তায় চলে আসলো, যেখানে রকিব দাঁড়িয়ে ফোন কানে চেপে। গাড়ি রকিবের পায়ের কাছে থামতে থামতেই হন্তদন্ত ভঙ্গিতে গাড়ি থেকে নামলো নিলয়। তার পুরো শরীর কাঁপছে। সে জানে সে কিভাবে এসেছে এখানে। নিলয়কে দেখে রকিব ফোন কান থেকে নামিয়ে বলা শুরু করলো, ভাই, সবাই ভিতরেই আছে, সেফ। শুধু হিয়া ভাবি, উনি গাড়িতে গিয়েছে এইমাত্র, এখনই চলে আসবে। ওনার মোবাইল নাকি। রকিবকে কথা শেষ করতে দিল না নিলয়। সে আবারও পিছু ঘুরে রাস্তায় হাঁটা দিল। রাস্তার ওপাশের গাড়ির কাছে যেতে আসিফ চেঁচিয়ে উঠল, কি রে, কোথায় যাচ্ছিস? ও চলে আসবে এক্ষুনি। রাস্তায় কত গাড়ি চলছে, সাবধান। আসিফের চেঁচানোতে কাজ দিল কি না দিল আসিফ রকিব কেউই বুঝল না। আসিফ জানে না নিলয়ের এত চিন্তিত হওয়ার কারণ, কিন্তু সে নিশ্চিত নিলয়ের কাছে নিশ্চয়ই কোনো খবর এসেছে। এই ছেলে দুনিয়ার চালাক, আর হিয়ার ব্যাপারে তো বলেই লাভ নেই। নিলয় এক প্রকার দৌড়েই রাস্তা পার হচ্ছে। তবে রাস্তা পার হওয়ার আগেই বিকট শব্দে লণ্ডভণ্ড করে দিয়ে গেল একটা বড় ট্রাক তার চোখের সামনে, তার অতি পরিচিত কালো গাড়িটাকে। মুহূর্তেই যেন চারিপাশ থমকে গেল। নিলয়ের পা জোড়া জমিনে আটকে রইল কয়েক সেকেন্ড। বিকট শব্দে রকিব আসিফ দুজনেই সামনে তাকালো। সেকেন্ড বাই কী হয়ে গেল তাদের মস্তিষ্কে আসছে না। পরপর নিলয় বলে চেঁচিয়ে উঠল আসিফ। উদ্ভ্রান্তের মতো দৌড়াচ্ছে নিলয় ভাঙা গাড়িটার দিকে, যা এই মুহূর্তে চেপটে আছে। একপাশে আগুন ধরে যাচ্ছে। হিয়া, হিয়া জান আমার। বলেই ভাঙা গাড়ির দরজা টানলো খোলার জন্য, কিন্তু খুলল না। তারপর গাড়ির কাচের জানালায় এলোপাথারি ঘুষি মারা শুরু করলো। কিচ্ছু হবে না জান, আমি আছি তো বাকি, আমার জান। কাচের জানালায় ফাটল ধরেছে। নিলয়ের হাত রক্তাক্ত, চারিদিকের কোনো হুঁশ জ্ঞান নেই। ইতিমধ্যে ভালোই মানুষ জড়ো হয়ে গেছে। আশেপাশে কেউ পুলিশকেও ইনফর্ম করে দিয়েছে। আসিফ রকিব এসে পৌঁছেছে নিলয়ের কাছে। তারা নিলয়কে আটকাতে চাচ্ছে, কিন্তু সম্ভব হচ্ছে না। কি করছিস? এই দিকে আয়, গাড়িটা এক্ষুনি ব্লাস্ট হয়ে যাবে। আসিফের কথা নিলয় শুনল না। ফাটল ধরা কাঁচে আরও কয়েকটা ঘুষি মারতে কাঁচ ভেঙে গেল, কিন্তু ভেতর থেকে হিয়াকে বের করার আগেই গাড়িটা ব্লাস্ট হয়ে গেল। হিয়া!
গাড়ির ব্লাস্ট হওয়ার শব্দ থেকেও বেশি নিলয়ের আর্তনাদ সকলের কানে বাজল। সে আগুন লেগে যাওয়া গাড়ির দিকে আবারও ছুটল। ব্লাস্টের ছিটকে আসা আগুনে নিলয়ের হাতের কয়েকাংশ পুড়ে গিয়েছে, সেই দিকে খেয়াল নেই তার। আসিফ রকিব দুজনে জোর করে চেপে ধরে রেখেছে নিলয়কে, কিন্তু তারা ব্যর্থ হচ্ছে নিলয়কে আটকাতে। গাড়িটা আবারও ব্লাস্ট হতে পারে, নিলয়কে কিছুতেই সেখানে যেতে দেওয়া যাবে না, তাহলে ওকেও বাঁচানো যাবে না এবার। রেস্টুরেন্টের সামনে রাস্তার উপরে দাঁড়িয়ে আছে জাইমা, আনায়া, জেরিন। তারা স্তব্ধ, বিমূঢ়। হিয়া নেই, কীভাবে হলো এসব? এত সব কখন হলো? এ কোন নিলয়? দিক বিদিক ভুলে জাইমাও ছুটল সেই দিকে। আনায়া কয়েক কদম পিছিয়ে গেল মুখে হাত দিয়ে। হিয়া মারা গেল? সে মানতে পারছে না। নিলয়কে সে পছন্দ করত, একদম ডাই হার্ট ফ্যানের মতো। হিয়া নিলয়ের বউ জেনে তার মনে হিয়ার জন্য ক্ষোভ জন্মেছে, ছোট করেছে, অপমান করে কথা বলেছে। তাই বলে কখনো হিয়ার মৃত্যুর কথা চিন্তা করেনি। কি হয়ে গেল মেয়েটার? কত খুশি ছিল মায়ের কাছে যাওয়ায়। জেরিন স্বাভাবিক, অত্যন্ত স্বাভাবিক, শান্ত। তার চোখে মুখে কোনো প্রতিক্রিয়া নেই, শুধু আগুন ধরা গাড়ির জল আগুনটা তার চোখেও দাও দাও করে চলছে। মানুষের ভিড়ের মধ্যে বসে আছে হিয়া। হাত থেকে পড়ে যাওয়া পানির বোতলটা মানুষের পায়ে পায়ে বাড়ি খেয়ে কোথায় যেন গিয়ে পড়েছে। তার দৃষ্টি পাগলামো করা নিলয়তেই নিবদ্ধ। সে বাকরুদ্ধ হয়ে আছে। নিলয়ের এত সব পাগলামি তার জন্য এরকম ব্যাকুলতা? এত ভালো তো সেও হয়তো বাঁচতে পারবে না নিলয়কে। সে জানতো নিলয় তাকে ভালোবাসে, অনুভব করতে পারে নিলয়ের ভালোবাসা। হাজারো রাগ, জেদ, শাস্তির ভিড়েও সে নিলয়ের ভালোবাসাটা অনুভব করতে পারত। কিন্তু নিলয়ের ভালোবাসার এই রূপ নতুন, তার কাছে একদম নতুন। সে গিয়েছিল পানি কিনতে, ভেবেছিল গাড়িতে বসে একেবারে পানি খেয়ে তারপর যাবে। এর মধ্যে এত কিছু হয়ে যাবে সে ভাবতেই পারছে না। তার মাথা ঝিমঝিম করে যাচ্ছে, চোখ ঝাপসা ঝাপসা হয়ে আসছে, চোখ দিয়ে অনবরত জল পড়ছে। আজ গাড়িতে থাকলে কি হতো? জাইমা এসে দাঁড়িয়েছে নিলয়দের পাশে। হিয়া হিয়া বলে চিৎকার করছে গাড়ির দিকেছে। পুলিশ এসে পড়েছে ইতিমধ্যে। মানুষের ভিড়ও কমেছে। হঠাৎ কান্না করা জাইমার চোখ পড়ল রাস্তায় নিস্তেজ হয়ে বসে থাকা হিয়ার দিকে। সাথে সাথে হিয়া বলে চিৎকার দিয়ে সেদিকে দৌড় দিল। কিন্তু এর আগেই নিলয়ের চোখে পড়ে গেল হিয়া। পাগলের মতো দৌড়ে গিয়ে ঝাঁপিয়ে পড়ল হিয়ার ওপর হাঁটু মুড়ে। আমার জান, বেব, তুই ঠিক আছিস? শোন, আমার কথা বল প্লিজ। কথা বুঝিস না কেন? আমার তোতা পাখি, কথা বল। কি করুণ শোনাচ্ছে নিলয়ের অকুল ভরা কণ্ঠ। হিয়ার পুরো মুখে অনবরত চুমু খাচ্ছে নিলয়। বারবার মাথাটা বুকে চেপে ধরেছে আর এটা সেটা বলছে। কণ্ঠ আটকে আসছে তার। দেহে যেন প্রাণ ফিরে পেয়েছে নিলয় এখন। নিলয়ের বুকে মাথা চেপে আস্তে আস্তে নিস্তেজ হয়ে গেল হিয়ার শরীরটা। হিয়াকে সেন্সলেস হতে দেখে পাজা কোলে তুলে নিল নিলয় হিয়ার ছোট্ট নিস্তেজ শরীরটাকে। রাস্তা পেরিয়ে গাড়ির দিকে ছুটল নিলয়। আসিফ এসে দরজা খুলে দিল। হিয়াকে কোলে করেই ব্যাক সিটে বসে পড়ল নিলয়। আসিফ বসেছে ড্রাইভিং সিটে। জাইমা এসেছে আসিফের সাথে, তার পাশের সিটেই বসা। রকিবকে বাকিদের নিয়ে আসতে বলেছে। সুমন গাড়ি চালাচ্ছে নিলয়ের গাড়ির পিছু পিছু, পাশেই রকিব বসা। সে চিন্তিত, ভাগ্যিস ভাই এসেছিল, আল্লাহ রহমত করেছে, নয়তো কী থেকে কী হয়ে গেলে। এটা ভাবতেই তার বুক ধুকপুক করছে। নিলয় তাকে জিন্দা মাটিতে গেড়ে দিত নিশ্চিত। জেরিন ঘামছে অনবরত, কপাল ঘাড় দিয়ে চিকন ঘাম বেয়ে পড়ছে। সে আর তার ভাই প্ল্যান করেছিল হিয়াকে তুলে নিয়ে যাবে, তারপর হিয়াকে নিয়ে বিদেশ চলে যাবে সিহাব। আর এইদিকে এমনভাবে সব কিছু সাজাবে যেন হিয়া অ্যাক্সিডেন্টেই মারা গেছে। এতে একটা সময় নিলয়ও হিয়াকে ভুলে যাবে, হিয়াও নিলয় থেকে দূরে থাকতে থাকতে নিলয়কে ভুলে যাবে। দুই ভাই বোনের কি দুর্ভাগ্য, তারা কিছুতেই মানতে পারছিল না। যেদিন থেকে জেনেছে হিয়া নিলয় বিবাহিত, তাদের পৃথিবী ওলটপালট হয়ে গিয়েছিল। তারপর সে রাতে সুইমিংয়ের দৃশ্য, সে আর কিছুই ভাবতে চাচ্ছে না। নিলয় জানতে পারলে কি হবে? তাদের আস্ত রাখবে? গলা শুকিয়ে যাচ্ছে বারবার জেরিনের। বোতল থেকে পানি খেয়ে গলা ভিজিয়ে আনার দিকে তাকালো জেরিন। যেই মুহূর্তে দুই চোখ বন্ধ করে রেখেছে সিটে মাথা এলে। এই মেয়েটা বোকা। জেরিন ছোট হয়েও এতদিন এই মেয়েটাকে নিলয়ের আশেপাশে হিয়া ঘুরঘুর করে, নিলয়কে পটাতে চায়, এইসব বলে উস্কিয়েছে হিয়ার বিরুদ্ধে।
সে ছোট থেকেই হিয়াকে সহ্য করতে পারতো না নিলয়ের আশেপাশে থাকতো বলে। নিলয় সবার সাথে রাগী গম্ভীর থাকলেও এই মেয়েটাকে চোখে হারাতো। সে এগুলো মানতেই পারে না। আনায়া তো শুধু গুটি মাত্র, সে কখনোই আনায়াকে নিলয়ের বউ হতে দিত? সবচেয়ে বড় কথা, যাদেরকে ঠিক করা হয়েছিল হিয়াকে তুলে নিয়ে যেতে, তারা কোথায়? সে তো টেক্সট করে দিয়েছিল যে হিয়া যাচ্ছে একা, এখান থেকে গিয়েই বাড়ি চলে যাবে নিলয়ের সামনে পড়ার আগেই। গাড়ি চলছে শহরের রাস্তা ধরে। হিয়ার ছোট শরীরটাকে বুকে চেপে রেখেছে নিলয়, যেন ছেড়ে দিলেই কোথাও হারিয়ে যাবে। ড্রাইভিং অবস্থায়ও বারবার মিটারের দিকেই তাকাচ্ছে আসিফ। এই ছেলেটা এত পাগল এই মেয়েটার জন্য। কনসেন্ট্রেট অন ইউর ড্রাইভিং। চোখ বন্ধ অবস্থায় বলল নিলয়। কিভাবে বুঝলো চোখ বন্ধ না? তুই আগে জানতে পেরেছিলি এরম কিছু একটা হবে, তাই না? সন্দেহ কণ্ঠে শোধালো আসিফ। হুম। ছোট উত্তর নিলয়ের। কে করেছে এসব? শাহজালাল এসেছে শুনলাম, ও নয়? কথা শেষ করতে পারল না আসিফ। ফোন ভেজে উঠল নিলয়। রিসিভ করে স্পিকারে দিয়ে দিল ফোন। আসিফ নিশ্চুপ দুজনাই ওপাশ থেকে ভেসে এলো। ভাই, ছেলেগুলোকে আটকে নিয়ে এসেছি গোডাউনে, কিন্তু মুখ খুলছে না, কি করব? I'm coming. They all will be treated how they deserve. This fucking bastard. How dare they? How? নিস্তব্ধতা ভেঙে নীলার বরফ শীতল শান্ত অথচ হিংস্র বাক্য শোনা গেল। আসিফের কলিজা কেঁপে উঠল। আবারও এই শহরে কয়েকটা বিশৃঙ্খল লাশ পড়বে, নাম না জানা, একদম অজানা। চোখগুলো আবারও মিরারে ধাবিত করলো আসিফ। চোখের সামনে ভেসে উঠল পিছনের এক অপরূপ দৃশ্য। এক 30-এর যুবক তার অষ্টাদশী প্রণয়নীকে বুকে চেপে ধরে রেখেছে। চোখ বন্ধ, ঠোঁট দুটি অষ্টাদশীর মাথায় চেপে ধরা। গাড়ি এসে থেমেছে এহসান ভিলার সামনে। হিয়াকে পাচা কোলে করে গাড়ি থেকে নামালো নিলয়। পরপর পিছনের গাড়িটাও এসে থামলো। রকিব, জেরিন, আনায়া তিনজনই নামলো গাড়ি থেকে। আনায়া, জেরিন ভিতরে ঢুকলেও রকিব ঢুকলো না। সে রয়ে গেল সুমনের সাথে কথা বলার ব্যস্ততায় বাহিরেই। নীলার পিছনে থেকেই কলিং বেল চাপলো আসিফ। একপাশে জাইমা দাঁড়িয়ে পিছনে। ঘড়িতে তখন 10টা বেজে গিয়েছে। শিরিন হক এসে দরজা খুলে দিলেন। ছেলেমেয়েরা এখনও বাড়ি আসেনি, ভদ্রমহিলা ড্রয়িং রুমেই বসেছিলেন। তার উপর কেউই ফোন তোলেনি। মানুষ জানাই তো ভালো মন্দ কিছু, তার মেজাজ চটে আছে এই কারণে। গরম মেজাজ নিয়ে সদর দরজা খুলে দিল শিরিন হক। তেতো মুখে কিছু বলবে এর আগে হিয়াকে নিলয়ের কোলে জ্ঞানহীন দেখে আঁতকে উঠলেন তিনি। সকলের চোখে মুখেই কেমন বিধ্বস্ত। কি হয়েছে ওর? তোমাদের সবাইকে এরকম দেখাচ্ছে কেন? আতঙ্কিত স্বরে বলল তিনি। স্বামী এমপি হওয়ায় ছেলেমেয়েরা বাড়ির বাহিরে থাকলেই হাজারটা চিন্তা চেপে বসে ওনার মাথায়। কখন কে আক্রমণ করে বসে। তেমন কিছু না, আপনি চিন্তা করবেন না। বলতে বলতে হিয়াকে নিয়ে উপরে উঠে গেল নিলয়। আজ আর অন্য রুমে না, নিজের রুমেই নিয়ে গেল নিলয়। নিলয়ের কথা ভদ্রমহিলার বিশ্বাস হলো না, তার অস্থিরতা কমল না। তিনি গিয়ে চেপে ধরলেন আসিফ আর সাইমাকে। তারা একে একে সব কিছু খুলে বলতেই বাকরুদ্ধ হয়ে গেলেন ভদ্রমহিলা। আল্লাহ বলেই মুখে হাত চেপে ধরলেন। চোখে নোনা জল দেখা গেল। তার ভাই মারা ভাতিজিটার আজকে এই হাল হতে চলেছিল। তার কলিজা মুচড়ে উঠল। হন্তদন্ত হয়ে তিনি উপরে উঠে ছেলের রুমের দিকে এগোলেন। একটা পরিত্যক্ত গোডাউনের সামনে এসে থামলো নিলয়ের কালো রঙা গাড়িটা। নিস্তব্ধতা ছেড়ে গাড়ির শব্দে সকলে একটু সতর্ক হলো। শরীর টান টান করে দাঁড়ালো ভালো করে। নিলয় ভেতরে যেতেই দেখলো 4টে লোককে হাত পা মুখ বেঁধে ফেলে রাখা হয়েছে ফ্লোরে। শরীরের হাল দেখেই বোঝা যাচ্ছে বেধড়ক মারধর চলেছে এদের ওপর। নিলয় এগিয়ে যেতে আলতাফ নামের একজন একটি চেয়ার এগিয়ে দিল নিলয়ের সামনে বসার জন্য। নিলয় বসলো পায়ের ওপর পা তুলে রাজকীয়ভাবে। সাথে একটা সিগারেটও ধরালো। চোখে মুখে কেমন শীতলতা, কলিজা কাঁপিয়ে দেওয়ার মতো। নাম বল, কে তোদের পাঠিয়েছিল? আমরা জানি না, সত্যিই জানি না, ছেড়ে দিন আমাদের দয়া করে। কান্না করতে করতে লোকগুলো বলে উঠল। দয়া? তাও নিলয় হাসান? যদি কথা হয় নিলয়ের প্রণয়নের, then I'm a heartless person without any doubt. আলতাফ, জি ভাই। এদের মোবাইলগুলো সব কল সেন্টারে পাঠা। কার সাথে কথা হয়েছিল, কী কথা হয়েছিল, সব ডিটেলস চাই আমার। এভরিথিং অ্যাজ সুন অ্যাজ পসিবল। জি ভাই। এদের খেল খতম কর। আমি হাত নোংরা করতে আসলে একটা বেঁচে ফিরবে না।
চেয়ার ছেড়ে উঠে একটু সামনে এগোলো নিলয়। ভয়ে ছেলেগুলো কুঁকড়ে গেল। নিলয় বসলো এক পায়ে ভর দিয়ে, হাঁটু ভেঙে। হাতে থাকা জ্বলন্ত সিগারেটটা একটা ছেলের বুকে চেপে ধরল। মাথার চুলগুলো তার হাতের শক্ত মুঠোয়। তোদের মুখ খুলতে হবে না। আই হ্যাভ 97 ওয়েজ টু ফাউন্ড দ্যাম। শিশিয়ে বলল নিলয়। দলের একজনের এরকম ভয়ঙ্কর আর্তনাদ শুনে পাশে থাকা একটা ছেলে দৌড়ে এসে নিলয়ের পা জড়িয়ে ধরল। কাঁদতে কাঁদতে বলা শুরু করলো। বিশ্বাস করুন, আমরা কিছুই জানি না। শুধু একটা লোক অ্যাডভান্স কতগুলো টাকা দিল, বলল মেয়েটাকে সাই সালামতে তুলে এনে চট্টগ্রামে পাঠিয়ে দিতি। আমরা খালি গাড়িটা অ্যাক্সিডেন্ট করে দিতে যেই সবাই মনে করে মেয়েটা অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে, কাজ শেষ হলে বাকি টাকা দিয়ে দিবে। আমাদের এবারের মতো মাফ করে দিন দয়া করে। টাকার লোভে এরকম করেছি স্যার, আমাদের ছেড়ে দিন প্লিজ স্যার। পাশ থেকে আরেকটা ছেলে উঠে এসে বলল। স্যার বিশ্বাস করুন, গাড়ি অ্যাক্সিডেন্টেও আমরা করাইনি। এর আগেই আপনার লোক আমাদের ধরে নিয়ে এসেছে। আমাদের ক্ষমা করে দিন স্যার। নিলয়ের ভ্রু কুঁচকাল, কপালে ভাঁজ ফেলে চিন্তায় মগ্ন হলো। পাশ থেকে আলতাফ প্রশ্ন করল। তোদের লোকেশন কে দিল এই জায়গার? ওই লোকটাই বলে দিয়েছে মেয়েটা। আর বলতে দিল না নিলয়, বুকে পাড়া দিয়ে দাঁড়ালো। কল হার ম্যাম, কল হার ম্যাম, বাস্টার্ড। চেঁচিয়ে উঠল নিলয়। ম্যাম যখন একা বের হবে তখন আমাদের জানিয়ে দেওয়া হবে বলছিল। এর আগেই ওনারা আমায় ধরে নিয়ে এসেছে। কাঁপতে কাঁপতে বলল ছেলেটা। তাহলে গাড়িটা অ্যাক্সিডেন্ট করলো কে? পাশ থেকে আলতাফ সন্ধিহান কণ্ঠে আওড়ালো। দুয়ে দুয়ে চার মিলিয়ে ফেলল নিলয়। চট্টগ্রামের কথা শুনেই তার মাথায় সব এঁটে গেল। রাগে টকবক করে উঠল নিলয়ের মস্তিষ্ক। সাথে এও বুঝলো এখানে দু দলেরই লোক ছিল। এক যে তার প্রণয়নীকে ছিনিয়ে নিতে চেয়েছিল, আর এক যে তার পুরো পরিবারকেই কেড়ে নিতে চেয়েছিল। ঘাড়টা কটমট করে উঠল নিলয়ের। হাতগুলো শক্ত হয়ে এলো। ঘরের শত্রু বিভীষণ। মস্তিষ্ক দাও দাও করে চলতে থাকলো নিলয়ের। ছেলেটার বুকে লাথি মেরে হন হন করে বেরিয়ে গেল গোডাউন থেকে। ঘড়িতে সময় প্রায় 1:30 ছুঁই ছুঁই। মধ্যপ্রহর চলছে রাত্রির। সোফায় বসে হাতে পুড়ে যাওয়া জায়গাগুলোতে চোখ বোলাচ্ছে নিলয়। একটু আগে সবার নিয়ে এসেছে, তখনই পোড়া জায়গায় পানি পড়তে জ্বলে উঠেছে আর খেয়াল হয়েছে এগুলোর কথা। নয়তো মাথায় ছিল না সে ইনজিওর্ড। শোয়া থেকে উঠে বসলো হিয়া। তার জ্ঞান ফিরেছিল সেই কখনই। ফ্রেশ হওয়ার পর তার ফুপি তাকে খাইয়ে আবারও ঘুম বাড়িয়ে দিয়ে গিয়েছিলেন। সেই ঘুম এখন ভাঙল। জ্ঞান ফেরার পর তার দুটি চোখ শুধু নিলয়কেই খুঁজেছিল, কিন্তু পায়নি। মূলত নিলয়কে দেখার তাড়নায় সে ঘুমোতেই পারেনি ভালো করে। বারবার মনে হয়েছে উনি কোথায়, কখন আসবে। উন্মুক্ত গায়ে কালো ট্রাউজার পরনে নিলয়কে পোড়া দুই হাতের দিকে তাকিয়ে থাকতে দেখে নিঃশব্দে বিছানা থেকে উঠল হিয়া। গুটি গুটি পায়ে নিলয়ের সামনে টি টেবিলের ওপর গিয়ে বসল। উঠছিস কেন? সুস্থ হয়ে গেছিস? দৃষ্টি এখনও হাতেই নিবদ্ধ, যেন সামনের ব্যক্তিটি চোখ তুলে তাকানোর মতো তেমন কোনো গুরুত্বপূর্ণ কেউ না। কত স্বাভাবিক কণ্ঠস্বর, যেন কয়েক ঘন্টা আগের পাগলামো করা ব্যক্তিটি উনি না। হিয়া কোনো জবাব দিল না। এই শব্দেই নিলয়ের হাত দুটো টেনে তার সামনে আনলো। ডিম লাইটের হালকা আলোয় তেমন কিছু বোঝা যাচ্ছে না, তবু এমন লোকে তাকিয়ে রইল যেন পোড়াগুলো তার হাতের। সে ব্যথিত। আপনি কি পাগল? এর চেয়েও বেশি। কি এর চেয়েও বেশি? ইন লাভ। ঝুঁকানো মাথাটা তুলল হিয়া। এ প্রথমবার বোধ হয় নিলয়ের চোখে চোখ রাখল। এক দৃষ্টিতে তাকিয়ে রইল দুজন দুজনার দিকে। মধ্যপ্রহরের নীরবতা, নিস্তব্ধতা ভেঙে শোনা গেল এক গম্ভীর কণ্ঠস্বর, কিন্তু হিয়ার চিত্ত নাড়িয়ে দেওয়ার মতো বাক্য। I'm bad in words. I hope you're good in reading eyes. হিয়া ফুপিয়ে উঠল। টি টেবিল থেকে উঠে নিলয়ের কোলে গিয়ে বসলো, নিলয়কে জড়িয়ে ধরে। নিলয়ের গলায় মুখ গুজে ফোপাতে লাগলো। আপনি এমন কেন করলেন? আপনার কিছু হয়ে গেলে কি হতো তখন? কবে ভালোবাসলেন এত? আর কত আহাজারি শোনা গেল নিলয়ের প্রণয়নীর কণ্ঠে। নিলয় জড়িয়ে ধরল তার
ছোট তোতা পাখিটাকে। পিঠে হাত বুলিয়ে শান্ত করার চেষ্টা করছে, কিন্তু হিয়া তো হিয়ায়, তার আহাজারি কমছেই না। নিলয় রাগী, বদমেজাজি, গম্ভীর, স্বল্পভাষী। সে নিজেকে প্রকাশ করতে পারে না, হয়তো কখনো পারবেও না। তাকে যে ভালোবাসবে তাকে তার সবটা দিয়ে বুঝে নিতে হবে। এই হিয়া নামক রমণীকে তার হৃদয়ের উন্মোচন করতে হবে, তবেই সে নিলয়ের প্রণয়নী হওয়ার গভীরতা বুঝতে পারবে। নতুন দিনের সূচনা। এহসান ভিলায় সকলে ব্যস্ত সকালের ব্রেকফাস্ট সারতে। এর মধ্যে জেরিন জানালো তারা চলে যাবে। গলার স্বর খুবই নিচু। জয়নাল এহসান তাকালেন ভাগ্নির দিকে। কেন চলে যাবে মা? থেকে যাও আরও কয়েকটা দিন। না মামা, রেজাল্ট দিয়েছে, ভর্তির জন্য প্রিপারেশন নিতে হবে, এখন এখানে থাকলেই চলবে না। ঢুক গেলে কথাটা বলল জেরিন। সে এখান থেকে কোনো রকমে পালাতে চাইছে। জীবনে প্রথম এরকম একটা কাজ করলো, এত সাহস নিয়ে, তাও বিফল। নীলা জানতে পারলে কি হবে? এটা মাথায় আসলেই তার প্রাণ যায় যায় অবস্থা। ঘাড় ঘুরিয়ে একবার নীলয়ের দিকে তাকালো জেরিন, যে আপাতত গম্ভীর মুখে ব্রেকফাস্ট করতে ব্যস্ত। মাঝে মধ্যে শুধু হিয়াকে নিঃশব্দে এটা সেটা এগিয়ে দিচ্ছে, কোনো অভিব্যক্তি নেই চেহারায়। জেরিনের কথায় আনায়াও সাই জানালো। আর থেকে কি করবে? যা হওয়ার নয় তা নিয়ে আশায় থাকা বোকামি। জয়নাল এহসান মেনে নিলেন তাদের দুজনের আর্জি। শিরিন হকও তত একটা সাদাসাদি করলেন না, যেতে চাইলে যাক, তার পরিবারে অশান্তি না হলেই হলো। জেরিন আনায়া উঠে গেল রেডি হওয়ার জন্য। ড্রাইভার নিয়ে দিয়ে আসবে তাদের। আনায়া ঠিক করলো যাওয়ার আগে একবার হিয়ার কাছে ক্ষমা চেয়ে যাবে এত দিনকার ব্যবহারের জন্য। নিলয় চোখ তুলে তাকালো তাদের গমন পথে। ঠোঁটের কোণে বাঁকা হাসি, চোখে রহস্যের জাল। চাইলেই চলে যেতে পারবে এই নিলয় এহসান দিবে? নিলয়ের প্রণয়নীকে ছিনিয়ে নেওয়ার দুঃসাহস একবার ছেড়ে দিয়েছিল সেই 8 বছর আগে। এইবার টেবিল ছেড়ে উঠে দাঁড়ালো নিলয়। টিস্যু দিয়ে হাত পরিষ্কার করে ধীরে অথচ ভারী কদমে সিঁড়ি ভেঙে উপরে উঠল। তারপর মোবাইল কানে চেপে রুমে প্রবেশ করলো। অন্ধকারে ঘেরা একটা গোদাম ঘর। আলো বাতাসের অনুপস্থিতিতে চারিপাশ কেমন গোমট হয়ে আছে। রাত্রি কটা বাজে জানেনে। এখানে উপস্থিত 3 মানবীর, উপস্থিত বললে ভুল হবে, আটকে রাখা হয়েছে 3 জনকে। কে বা কারা, কেন, কী কারণে তাদের এই বন্দি দশা অজানা তাদের। চোখ মুখ বন্ধ, হাত পা বাঁধা, শুধুমাত্র শব্দ বের হচ্ছে মুখ থেকে তাদের। গোডাউনের শাটার খোলার আওয়াজে সচকিত হলো 3 জন। কয়েকজনের ভারী পায়ের আওয়াজে শব্দ পাওয়া গেল। 3 জনই ছাড়া পাবার জন্য উন্মাদ হলো। গোডাউনের একে অপরের সাথে উপস্থিত তাদের অজানা। হাত পা ছোড়াছুড়ি শুরু করলো ছাড়া পেতে তারা। চোখ খুলে দেওয়া হলো 3 জনেরই, কিন্তু অন্ধকারে কিছুই দেখলো না কেউ। অনেকক্ষণ যাবৎ চোখ বন্ধ থাকায় মাথায়ও কেমন ঝিমঝিম করছে তাদের। হঠাৎ আলো জ্বলে উঠল গোডাউনের মধ্যে। অনেকক্ষণ যাবৎ চোখ বন্ধ থাকায় হঠাৎ আলো পড়ার সাথে সাথেই চোখ বন্ধ করে নিল 3 জনই। সয়ে যাওয়া আলোয় আস্তে আস্তে চোখ খুলল মানবীরা। চারিপাশে চোখ বোলাতে পরিচিত মুখ নজরে আসতে চেঁচিয়ে উঠতে চাইল 3 জনই, কিন্তু মুখ বাঁধা থাকার কারণে ব্যর্থ হলো তারা। বেঁধে থাকা হাত পা দিয়ে জমিনে হামাগুড়ি দিয়ে একে অপরের কাছে আসতে চাইল, কিন্তু এর আগে গোডাউনের খোলা শাটার দিয়ে একজনের ভারী পদাচরণের শব্দ পাওয়া গেল। ঘাড় ঘুরিয়ে 3 জনই তাকালো সেই দিকে। সাথে সাথেই চোখ বড় বড় হয়ে গেল 3 জনের। আগন্তুক সামনে এসে বসলো 3 জনের, পায়ের ওপর পা তোলে। বড়ই শান্ত শীতল তার ভাবভঙ্গিমা, চেহারা অতি স্বাভাবিক। তবে পরিচিত ওই শীতল চেহারার গাম্ভীর্যপূর্ণ মুখটা দেখে ভয়ে অন্তরাত্মা শুকিয়ে এলো জেরিনের। এতক্ষণ বেঁধে রাখা মুখ থেকে শব্দ বের হচ্ছিল, তাও বন্ধ, একদম নিস্তব্ধ বা খাড়া সে। তার মানে ধরা পড়ে গেল ভাইয়াকেও উনি এখানে এনেছেন। জেরিনের একটু দূরে থাকা আনায়াও কিয়ৎক্ষণ নিশ্চুপ বা খাড়া হয়ে রইল, কিন্তু তার পাশে থাকা মানবের রাগ বেড়ে গেল টকবগিয়ে। বেঁধে রাখা হাত পায়ে ছোড়াছুড়ি বাড়িয়ে দিল রাগে। শিহাবের এমন তেজস্বী রূপ দেখে বাঁকা হাসল নিলয়। হাতের ইশারায় মুখ খুলে দিতে বলল। মুখ খুলে দেওয়া হলো 3 জনেরই। মুখ খুলে দেওয়ার পরেও জেরিন নিশ্চুপই রইল, তো শব্দও করলো না। আনায়াও কিছুই বুঝলো না নিলয় ভাইয়া তাদের এখানে এনে আটকে রেখেছে। কীভাবে আনলো, কেন আনলো? তার মনে পড়লো তারা বাড়ির গাড়ি করে রওনা দিয়েছিল সকাল 11টা নাগাদ। তারপর কিছুক্ষণ গাড়ি চললো, তারপর গাড়ির ড্রাইভার তাদের সামনে কিছু স্প্রে করলো। আর কিছু মনে নেই। যখন জ্ঞান ফিরল তখন থেকেই দেখে এই বন্দি দশা। সে হিয়াকে কত কথা শুনিয়েছে, এটা কি নিলয় ভাইয়া কোনোভাবে জেনে গিয়েছে? তাই কি আটকে নিয়ে এসেছে এখানে? তাহলে ওনার জেরিন আর শিহাবকেও কেন আনলো?
তার মাথায় কিছুই ঢুকছে না। সে নিজেকে ধাক্কিয়ে ধুকিয়ে জেরিনের কাছে নিয়ে গেল, কিন্তু জেরিনকে কিছু জিজ্ঞেস করার আগেই ভেসে আসলো সিহাবের চেঁচানোর শব্দ। কেন ধরে নিয়ে এসেছো এখানে? কি কারণে এমন করলে তুমি? নিশ্চুপ নিলয় শান্ত চোখে শুধু শিহাবকে দেখছে, যেমন মনে হচ্ছে সময় দিচ্ছে শিহাবকে। বল, আরও বল, দেখি কতটুকু বলতে পারিস। কি হলো, জবাব দিচ্ছ না কেন? কেন এখানে আটকে রেখেছো আমাদের? এইবার দ্বিগুণ স্বরে চেঁচিয়ে উঠল শিহাব। পায়ের ওপর তোলা ডান পাটা নামালো নিলয়। শিহাবের দিকে একটু ঝুঁকে দুই ঠোঁটে আঙুল চাপল। আওয়াজ নিচে। ডান হাতের শাহাদাত আঙুল দিয়ে ইশারা করল। শান্ত শীতল কণ্ঠস্বর নিলয়ের, কিন্তু শিহাবের শরীরে যেন আগুন ধরিয়ে দিল এই কণ্ঠ, এই বাক্য। আমি জিজ্ঞাসা করছি, কেন নিয়ে আসলে আমাদের এভাবে এখানে? জবাব দাও। এইবার নিজেকে সামলাতে পারল না নিলয়। তার সাথে গলাবাজি। সেকেন্ড ব্যয়ে শিহাবের নাক বেয়ে রক্ত ঝরছে নিলয়ের শক্ত মুঠোর আঘাতে। আর্তনাদ করে উঠল আনায়া, জেরিন, শিহাব, তিনজনই। আনায়া ভয়ে কুঁকড়ে গেল। জেরিন ভাইয়া বলে চিৎকার করে উঠল। আমার সাথে গলাবাজি করতে আসছিস? হ্যাঁ, নিলয় ইহসানের সাথে? তোর খুলে হাতে রাখার ক্ষমতা রাখি আমি। শিহাবের কলার চেপে হিসিয়ে বলল নিলয়, রাগে দাঁতে দাঁত পিষছে সে। শিহাব ভয় পেল না, সে ভয় পাবে না, আর এই লোকটাকে তো কোনোভাবেই না। তোমাকে ভয় পাই আমি? কে তুমি? শিহাবের কলার ছেড়ে নিলয় উঠে দাঁড়ালো, বাঁকা হেসে বলল, No one. But from now on, today, you will never forget it, who I am. তুমি কেন বিয়ে করেছো হিয়াকে? ও আমার, আমি আর বলতে দিল না নিলয়। পাশে দাঁড়িয়ে থাকা একজনের হাত থেকে হকি স্টিক নিয়ে সজোরে বাড়ি মারল শিহাবের মাথায়। সেকেন্ড ব্যয়ে আবারও আর্তনাদ ভেসে আসলো তিনজনের। রাগে হিতাহিত জ্ঞান শূন্য নিলয়। মাথা বেয়ে রক্ত পড়ছে শিহাবের, তবে এখনও জ্ঞান আছে। কলার ধরে পড়ে যাওয়া থেকে উঠিয়ে বসালো নিলয়। How dare you to imagine her to love? How dare you? চোখে মুখে রক্ত বর্ণ হয়ে গিয়েছে ইতিমধ্যে। পাশে থাকা জেরিন আকুতি ভরে কান্না করছে আর তার ভাইকে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করছে। ভুলে গেছিস 8 বছর আগে সে আঘাত, সেই দাগ? কোন সাহস আবার ওর দিকে চোখ দিস? বল, কোন সাহসে? এইবার গলা চেপে ধরল নিলয়। রাগে যেতে তার মাথা ব্লক হয়ে আছে। কোথা থেকে আসিফ আসলো দৌড়ে, হাঁপাতে হাঁপাতে সে এসে নিলয়কে টেনে আনলো শিহাব থেকে। কি করছিস? মরে যাবে তো। যাক যাক মরে, কত বড় কলেজে নীলর প্রিয়সাকে ছিনিয়ে নিতে আসে। ওকে আমি শিয়াল কুকুর দিয়ে খাওয়াবো। দাঁত কিরমির করে আবারও তেড়ে যেতে লাগলো শিহাবের দিকে, কিন্তু আসিফ আটকে নিল। একটু মাথা ঠান্ডা কর ভাই, তোর কাজিন হয় ও। তোর ফুপির কথা, তোর বাবার কথা চিন্তা কর একবার। এটা ভেবে আরও 8 বছর আগে এটাকে ছেড়ে দিয়েছিলাম, তা না হলে এই বাস্টারটা এতদিন মাটির নিচে থাকতো। বাট এবার আমি কোনো ছাড় দেব না, মানে দেব না। ডোন্ট ট্রাই টু স্টপ মি। আসিফের দিকে তাকিয়ে হুঙ্কার ছেড়ে বলল নিলয়। তার মানে সেই 8 বছর আগের রাতের অন্ধকারে তুমি আঘাত করেছিলে, যার দাগ এখনো আমি বয়ে বেড়াচ্ছি। তাচ্ছিল্য করে বলল শিহাব। তার মনে পড়ল সেই 8 বছর আগের সেই দিনের কথা, যেদিন 8 বছর আগের সেই দিন ডিসেম্বরের শেষের দিকে। দিনটা ছিল বুধবার। সেই দিন ইহসান ভিলা থেকে সকালে এবং জেসমিনেশনে 2 ছেলে মেয়েকে নিয়ে গ্রামে গিয়েছিল সকলে ঘুরতে। শুধু নিলয় ব্যতীত। সে থাকতো হোস্টেলে। বাবার আলিশান বাড়িঘর থাকতেও সে পরিবারের সাথে থাকতো না, মিশতে পারতো না মূলত। একটা সময় তার যখন পরিবারের প্রয়োজন ছিল তখন সবাই ছিল ব্যস্ত। এখন পরিবারের যখন তাকে প্রয়োজন তখন সে বিমুখ পরিবার থেকে। বন্ধুতেও বাসায় আসতে চাইতো না নিলয়। শুধু এক গ্রামে যাওয়ার কথা বললেই তাকে আনানো যেত বাসায়। শীতের গ্রামের রূপই অন্যরকম। চারিদিকে কুয়াশা, খেজুরের রস, সকালের মিঠা রোদ, রাত হতে বাহিরে আগুন জ্বালিয়ে তাপ পোহানো, পিঠা বানানো, আরও কত কী। সবাই গিয়ে পৌঁছালো বিকেল নাগাদ। অবশ্য শীতের দিনে আর বিকেল কি, দুপুর গড়ালেই সন্ধ্যা। হেলাল হক বোন বন্ধু পেয়ে সেই খুশি। সাথে আরও মেহমান। ভদ্রলোক ছিলেন ভালো কিসিমের মানুষ, সরল মন, ন্যায়পরায়ণ, বিচার বুদ্ধি। অতিথিদের দেখে সুমিতা বেগম রান্নার তোড়জোড় শুরু করলেন। নিলয় কেন আসলো না এই নিয়েও স্বামী স্ত্রী দুজনেই একটু মন কষাকষি করলেন বোন আর বন্ধু নামক বোন জামাইয়ের সাথে।
তারপর আবারও কাজে ব্যস্ত হয়ে গেলেন অতিথি আপ্যায়নে। যেদিন এর আগে আসলো সিহাব এসেছিল এই প্রথম গ্রামে। হকবাড়িতে তখন একমাত্র দুরন্তপনা বাচ্চা মানুষ হিয়া। হিমেল তখন যথেষ্ট বড়। 10-এর কিশোরী হিয়ার যে কী আনন্দ তার সমবয়সী এক সঙ্গী পেয়ে। সে আর জেরিন বিকেলেই একচোট ঘুরে এসেছে পুরো গ্রাম। ডিসেম্বর হাওয়ায় গ্রামের বার্ষিক পরীক্ষা চলছে তখনও, তবে প্রায় শেষ পর্যায়ে, শুধু একটা বাকি। সারা দিন যাই টই টই করে ঘুরে বেড়ালো, কিন্তু রাত হলে মুখ কালো করে ঠেকে পড়তে বসলো হিয়া। সিহাবের তখন বারন্ত কিশোর বয়স। সারা বিকেলে উচ্ছ্বাসিত কিশোরী হিয়ার ডাগর ডাগর চোখে যাওয়া, খিলখিল করে হাসা সেই চোখ সেই মুখে এখন আবারও বিষাদ দেখা সিহাবের একটু খারাপই লাগলো। সে এগিয়ে আসলো হিয়ার পড়ার টেবিলের কাছে। বই খাতা এক প্রকার ছুঁড়ে ছুঁড়ে ফেলছে হিয়া ঠোঁট ভেঙে। বাড়িতে মেহমান আসলে কেউ পড়তে বসে? আগামীকাল তো পরীক্ষা নেই, আজকে না পড়লে কি হয়? তার মাটা সবসময় এমন করে কেন? বাবা এখনও আসছে না কেন বাজার থেকে? তাহলেই তো সে বাবাকে ইনিয়ে বিনিয়ে বলে পড়া থেকে বেঁচে যেতে পারতো আজ। শিহাবের উপস্থিতি পেয়ে পাশ ফিরিয়ে তাকে দেখে আবারও মুখ ফুলিয়ে বইয়ের দিকে তাকালো হিয়া। গ্রামের মেয়ে, ছেলেদের থেকে একটু দূরে দূরে থাকবে, এটাই স্বাভাবিক। 17ই পা দেওয়া শিহাবের হিয়ার ঠোঁট ফোলানো দেখে হেসে আরেকটা চেয়ারে বসলো হিয়ার পাশে। কি ব্যাপার টুকটুকি, মুখ লটকিয়ে রেখেছো কেন? সারা বিকেল তো দেখলাম টুকটুক করে ঘুরে বেড়ালে, এখন পড়তে ভালো লাগছে না? হিয়ার সামনে ইসলাম শিক্ষা বইটা নাড়তে নাড়তে বলল শিহাব। হিয়া মহা বিরক্তিতেই বলল, আপনিই বলুন, বাড়িতে মেহমান আসলে কেউ পড়তে বসে? আর ইসলাম শিক্ষা কি এত পড়ার কিছু আছে? এটা হচ্ছে এই বাংলাদেশের প্রত্যেক গাদা বাচ্চাদের যুক্তি। তাদের এক কথা, মেহমান এসেছে, ধুমছে খাবো, ঘুরবো, ফিরবো, খেলাধুলা করবো, তখন আবার পড়াশোনা কি? হ্যাঁ চোপ। শিহাব হেসে ফেললো হিয়ার মুখভঙ্গিমা দেখে। সে হেসেই মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ তাই তো, চলো তোমাকে কয়েকটা ইম্পর্টেন্ট টপিক দেখিয়ে দিই। এইগুলো পড়া হলে আমি তোমার ছুটি নিয়ে দেবো আন্টির থেকে। শিহাবের কথায় মুখ ভ্যাংচালো হিয়া। ইম্পর্টেন্ট টপিক কি? এতদিন স্যারেরা ঘোড়ার ঘাস কাটিয়েছে ইম্পর্টেন্টগুলা না পড়িয়ে। তবে সে মুখে কিছুই বলল না, কারণ শেষের কথাটা তার পছন্দ হয়েছে। সে মুখ কালো করেই শিহাবের দাগিয়ে দেওয়া কয়েকটা পড়া পড়ে উঠে যেতে পারল। হিয়ার খুশি কে দেখে। পড়া থেকে ছাড় পায়নি, যেমন যুদ্ধ জয় করে এসেছে। সারা বাড়িতে আবার প্রজাপতির মতো উঠতে শুরু করলো সে। আহা কি আনন্দ আকাশে বাতাসে। এরকম করেই রাত পেরিয়ে নতুন দিনের সূচনা হলো। হিয়া আবারও গ্রামের আনাচে কানাচে ঘুরলো জেরিনকে সাথে নিয়ে। তার কিছু সইদের সাথেও আলাপ করিয়ে আনলো। ঠিক করা হলো তারা আবারও বের হবে বিকেলে। হিয়াদের পুরনো বাড়িতে যাবে আম পাড়তে। সেই সাথে সিহাবও যুক্ত হলো তাদের সাথে। হিয়াদের দাদার আমলের পুরনো বাড়ি আছে সেখানে, আপাতত কেউ থাকে না। তবে জায়গাটা ঘিরে চারপাশে গাছ লাগিয়ে রেখেছেন হেলাল হক। কয়েক পদের গাছই উপস্থিত, সবচেয়ে বেশি আম গাছ। বেশ ভালোই আম আছে গাছে। জেরিন শিহাবকে দাঁড় করিয়ে টপার টপ গাছে উঠে পড়ল হিয়া। এই মেয়ে ভালোই বিচ্ছু, গাছ পাওয়া থেকে মাছ ধরা সব কিছুই এর রক্ত। শিহাব জেরিন দুজনেই চোখ বড় বড় করে ফেললো হিয়াকে গাছে উঠতে দেখে। চেঁচিয়ে উঠল শিহাব, কি করেছো? পড়ে যাবে তো? আরে না, আমি পড়বো কেন? আজকে কি নতুন গাছে উঠেছি নাকি? উচ্ছ্বাস নিয়ে বলল হিয়া। হিয়া, কিভাবে উঠে গেলে তুমি? আমাকেও উঠাও না তোমার সাথে। অবাক হয়ে জেরিন শুধালো, তুমি পারবে না উঠতে? হেসে বলতে বলতে কয়েকটা আম পেড়ে নিল হিয়া। কথা বলতে বলতেই এক ডাল থেকে আরেক ডালে যেতেই বাঁধল বিপত্তি। হাত ফসকে নিচে পড়ে গেল হিয়া। চেঁচিয়ে উঠল সেখানে উপস্থিত জেরিন শিহাব সকলে। হিয়াকে কোলে নিয়ে বাড়ির দিকে হন্তদন্ত হয়ে ছুটল শিহাব। গাছ থেকে পড়ে হিয়ার পা মুচকে ছিলে গেছে, হাত ছিলে রক্ত ঝরছে। ব্যথায় উজ্জ্বল শ্যামবর্ণের মুখটা লাল হয়ে আছে। শিহাবের কোলে থেকেই হাত ধরে চেঁচিয়ে কাঁদছে হিয়া। তবে তার চেয়েও বেশি ভয় তার মা তাকে আস্ত রাখবে না আজ। ড্রয়িং রুমের সোফায় বসে টি শার্টের গলা ঝেড়ে হাতে শরবত নিল নিলয়। সে এসেছে একটু আগেই ঢাকা থেকে, কাউকে না জানিয়েই।
তাকে দেখে ব্যস্ত হয়ে গেছেন সুমিতা বেগম। শিরিন হক ছেলেটা এমনিতেই কোথাও যেতে চায় না, এখন এসেছে তাও না বলে সেই ঢাকা থেকে একা একা। ব্যস্ত না হয়ে উপায় আছে? হিলাল হকের খুবই আদরের নিলয়। বলতে গেলে সুমিতা বেগম হিলাল হক নিলয়কে নিজেদের প্রথম সন্তান মনে করে আদর করেছেন। এহসান এবং হক বাড়ির দুই ক্ষেত্রে নিলয় প্রথম সন্তান, সেক্ষেত্রে ওর জন্য সকলের মায়া মহব্বতটাই অন্যরকম। খালি গ্লাসটা সামনে টি টেবিলের ওপর রেখে সোফায় গা একটু এলিয়ে দিতেই চাইল নিলয়, কিন্তু তার হলো না। এর আগে বাইরে থেকে সেরিনের চেঁচানোর শব্দ পাওয়া গেল। আমু, ও আমু, আন্টি কোথায়? হিয়া গাছ থেকে পড়ে গিয়ে হাত পা ভেঙে ফেলেছে। রসোই ঘরে অবস্থিত রমণীরা হাই হাই করে বের হলেন কী হয়েছে দেখার জন্য। ততক্ষণে শিহাব হিয়াকে কোলে করে এনে ড্রয়িং রুমের সোফায় বসিয়েছে। নিলয় এগিয়ে যাচ্ছিল বাইরের দিকে ব্যতিব্যস্ত হয়ে, কিন্তু শিহাবের কোলে হিয়াকে দেখে তার দুটি পা জমিনেই আটকে রইল সদর দরজার কাছে। আন্টি, ফার্স্ট এড বক্স আছে বাসায়? ওটা নিয়ে আসেন দেখি, আগে রক্ত পড়াটা বন্ধ করা যায় কি না। উত্তেজিত হয়ে শিহাব বলল। তার উত্তেজনা দেখে মনে হচ্ছে হিয়া না সেই ব্যথা পেয়েছে। এদিকে হিয়া ব্যথায় কাতর, ভয় কুণ্ঠিত। বাকি সবাই হিয়ার এই অবস্থা দেখে দিশেহারা। সকলে এক প্রকার ভুলেই গেল নিলয়ের উপস্থিতি। সাথে সে যে একজন ভবিষ্যৎ ডক্টর, বর্তমান মেডিকেল স্টুডেন্ট, তাও ভুলে রইল সবাই। নিলয়ের দৃষ্টি হিয়ার বাহুতে, যা এখনও শিহাবের কাঁধ জড়িয়ে। সে পরখ করছে শিহাবের ব্যাকুলতা। বারবার ছেড়ে যাওয়া জায়গায় ফু দিচ্ছে শিহাব হিয়ার দিকে ঝুঁকে। কোনো অকারণেই নিলয়ের হাত মুষ্টিবদ্ধ হলো। কান লাল হয়ে গেল, চোয়াল শক্ত হলো, নাকের পাটা ফুলে ফেপে উঠতে চাইল। হিয়ার ব্যথার থেকেও বেশি তার মস্তিষ্কে আগুন ধরে গেল। অভ্যন্তরে জ্বালা যন্ত্রণা শুরু হলো। 22-এর যুবক নিলয়কে এর কারণ উদ্ঘাটন করতে একটু সময় ব্যয় করতে হলো না। সে শক্ত হাতের মুঠোয় নিয়ে বড় বড় কদমে শুধু ঘর থেকে না, একদম বাড়ি থেকেই বেরিয়ে গেল। নীলা, একটু দেখ বাবা, মেয়েটার হাতটা একটু বেশি ব্যথা পেয়েছে মনে হয়। বলেই পেছনের দিকে তাকালেন শিরিন হক। ছেলেকে বড় বড় কদমে বাহিরে বেরিয়ে যেতে দেখে আবারও হিয়ার দিকে তাকালেন তিনি। ফুপির কথা শুনে কান্না ভুলে আশেপাশে তাকালো হিয়া। কোথায় নিলয় ভাইয়া? সে না কত কিছু আনতে বলেছিল আসার সময়, এর আগের বার এনেছে? মাথা উঠিয়ে এদিক সেদিক তাকালো হিয়া। নিলয়কে দেখতে না পেলেও সোফার এক কোণে কয়েকটি শপিং ব্যাগ দেখতে পেয়ে খুশি হয়ে গেল সে। না, এনেছে না হলে তার জন্য। ব্যথায় কান্নার মাঝখানে মেয়েকে হাসতে দেখে তেতে উঠলেন সুমিতা বেগম। এই তেতে উঠে একদম হিয়ার কুষ্টি উদ্ধার করে ফেললো একদম। শীতের সময় হওয়ায় রাত 8টায় মনে হয় গভীর রাত। একটু আগে হিয়াকে বাজারের ফার্মেসি থেকে হাত পা ড্রেসিং করিয়ে এনেছে হিলাল হক আর হিমেল। মেয়ের ব্যথায় ব্যথিত ভদ্রলোক। বরাবরই এই মেয়েকে বড্ড ভালোবাসেন তিনি, তাই আহ্লাদও বেশি করেন। তার আহ্লাদ পেয়েই মেয়ে এরকম ধিঙি হয়েছে এসব বলে গজরাচ্ছেন সুমিতা বেগম। শিরিন হক এটা সেটা বলে ভাবিকে থামানোর চেষ্টা করছেন। ব্যথার ওষুধ খেয়ে ঘুমিয়ে গিয়েছে হিয়া ইতিমধ্যে। সকলে ড্রয়িং রুমেই উপস্থিত, শুধু নিলয় আর শিহাব ছাড়া। নিলয় আসলো আরও মিনিট 10 পর। তাকে দেখে সকলে বসতে বললেও সে নিষেধ করে তার জন্য বরাদ্দকৃত রুমে চলে গেল। যাওয়ার পথে হিয়ার রুমের দিকে পা বাড়ালো নিজের অজান্তেই, কিন্তু সেখানে গিয়ে দুপুরের রাগ জেদ চক্রবৃদ্ধি হারে অষ্টমে গিয়ে পৌঁছালো তার। শিহাব বসে হিয়ার পাশে, ঘুমন্ত হিয়ার ছেলে যাওয়া হাতের কবজি শিহাবের হাতে। চোখে মুখে ব্যাকুলতা তার। সে নিজেই ব্যথিত হিয়ার ব্যথায়। আলতো করে চুমু খেলো শিহাব হিয়ার হাতে। ব্যাস, রাগে ফেটে পড়ল নিলয়। দরজায় টাঙানো পর্দা টান দিয়ে পর্দাসহ স্টিল খুলে ফেললো সে। যেতে যেতে দেওয়ালেও কয়েকটা লাথি মেরে গেল। দাঁত কিরমির করছে নিলয়। এটা তার সহ্য ক্ষমতার বাইরে হয়েছে। সে এটা কিছুতেই মেনে নিবে না, কিছুতেই না। কিছু পরে যাওয়ার আওয়াজে সচকিত হলো শিহাব। ঘোরের বসে সে কী করে বসেছে এতক্ষণে খেয়াল হলো তার। দরজায় টাঙানো পর্দাটা নিচে পড়ে থাকতে দেখে ভ্রু কুচকাল সে। কীভাবে পড়লো এটা? হন্তদন্ত হয়ে আবারও বাড়ির বাইরে ছুটল নিলয়। বসার ঘরে সকলে ডাকছে, আবার কোথায় যাচ্ছে এই রাতে করে সে নিয়ে, কিন্তু সে একবারও পিছু ফিরে তাকালো না। ঢাকা থেকে আনা বাইক নিয়ে আবারও ছুটল নিরুদ্দেশে।
যাওয়ার সময় এক জায়গায় বাইক থামিয়ে জীবনের এই প্রথমবার সিগারেট কিনে ধরালো। সিগারেটের সাথে তার রাগ জেদ উড়িয়ে দিতে চাইলো সে, কিন্তু উড়ল না, বরং সিগারেট জ্বলার চেয়েও বেশি দাও দাও করে এগুলো জ্বলতে থাকলো তার অভ্যন্তরে। এই জ্বালা নিয়েই সে আবারও বাইকে চড়ে বসলো, বাড়ির উদ্দেশ্যে বাইক চালালো। ঠোঁটের কোণে হিংস্র বাঁকা হাসি দেখা গেল তার। বাড়ি ফিরল নিলয়। রাত তখন বাজে 9টা কি 9:30। তাকে দেখে খাবার খেতে পড়ল শিরিন হক আর সুমিতা বেগম। সকলে শুয়ে পড়েছে ইতিমধ্যে, তার জন্যই বসে তারা। কিন্তু নিলয় খেলো না। খাবো না বলে এক বাক্যে চলে আসলো ছাদে। পুরনো একতলা বাড়ি হিয়াদের, ছাদে তেমন কেউ যায় না বললেই চলে। তবে নিলয় গেল আজ, তাও রাত 9:30, এই কনকনে শীতে। পুরো ছাদে চারপাশটা করে ইটের গাঁথুনি দেওয়া রেলিংয়ের মতো করে। সে গিয়ে সেখানে হাতের ভর দিয়ে নিচে উঠানের দিকে তাকালো। আসার সময় দেখে এসেছে শিহাবকে বাইরে। শিহাব কথা বলছে কারোর সাথে ফোনে। গ্রাম হওয়ায় রুমে হয়তো নেটওয়ার্ক পাচ্ছে না, তাই। গায়ে কালো জ্যাকেট জড়ানো। কেমন দেখা যাচ্ছে? 17 চ্যাংরা এক ছেলে। আমার জিনিসের দিকে নজর দেয়া, ছুঁয়ে দেয়া। আহ, মস্তিষ্কটা আবারও বেঁকে গেল তার শিহাবকে দেখে। মোবাইলের ফ্ল্যাশ লাগিয়ে চারিদিকে কি যেন খুঁজলো, পেয়েও গেল মন মতো সব কিছু। ঠোঁটের কোণে বাঁকা হাসি দেখা গেল। একে একে সব কিছু একত্রিত করে রেলিংয়ের ওপর রাখলো সে। একটা শুকনো মাটি ভরা ভাঙা মাটির ফুলের টব, সেই সাথে কিছু ভাঙা কাঁচ অ্যাড করে নিয়েছে নিলয়। কথা বলতে বলতে পায়চারি করছে শিহাব। ছাদের একটু কাছে আসতেই ধাক্কা দিয়ে ফেলে দিল টপটা নিলয়। সাথে সাথে শিহাবের চিৎকার ভেসে আসলো তার কানে। তার মন প্রাণ কান অন্তর সব জোরালো বুঝিয়ে এবার। পকেটে হাত গুজে বাঁকা হেসে ছাদ থেকে এক প্রকার লাফিয়েই নামলো নিলয়। বাড়ির সকল সদস্য ততক্ষণে বাহিরে, শিহাবের কাছে শুধু হিয়া ব্যতীত। সে গেল হিয়ার রুমে। হিয়ার এখনও ঘুমোচ্ছে, হয়তো ওষুধের পাওয়ারে। সে গিয়ে শান্ত দৃষ্টিতে হিয়ার ঘুমন্ত মুখটার দিকে তাকালো। পরপর শিহাবের ঠোঁট ছুঁয়ে দেওয়া হাতের কবজিতে আস্তে আস্তে পকেট থেকে একটা নীল রঙা ছোট শিশি বের করলো। তারপর পুরো কবজিতে তা ঢেলে দিল। হাতটা নোংরা হয়ে গিয়েছে, এটা পরিষ্কার করতে হবে তো। শিহাবকে নিয়ে সবাই পরদিনই ঢাকায় চলে আসলো। ভালোই ব্যথা পেয়েছে ছেলেটা। ভাঙা কাঁচ ভাঙা মাটির টব দুটোই একসাথে পড়ে পিঠ কেটে গিয়েছে। ভাগ্যিস মাথায় পড়েনি। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলো সকলে। কী কারণে যেন শিহাব একটুখানি ঝুঁকেছিল নিচের দিকে, তাই পিঠে পড়েছে টবটা। তবু পিঠের ব্যথায় বাঁকা হয়ে আছে বেচারা। তবে সকলের মনে একটাই প্রশ্ন, এটা পড়লো কীভাবে? আপাতত ঢাকায় নিলয়দের বাসায় ঝড় বয়ে যাচ্ছে। তবে সেটা কোনো সাগর মহাসাগরের ঝড় না, নিলয়ের তোলা ঝড়। সে 10 বছর বয়সের কিশোরী হিয়াকে বিয়ে করতে চায়। এটা বললেই মূলত ঝড় তুলেছে হেসান ভিলায়। জয়নাল হেসান, শিরিন হক বাখারা। কি বলছে এসব তাদের ছেলে? শিরিন হক ছেলের দিকে তাকিয়ে রাগী স্বরেই বললেন, বিয়ে করতে চাইলে অন্য মেয়েকে করো, আমাদের বলো, আমরাই না হয় মেয়ে দেখছি। আমার এতটুকু ভাতিজিকে টানছো কেন তুমি? আমি আপনাদের এত ব্যাখ্যা বিশ্লেষণ দিতে চাচ্ছি না। আমি শুধু হিয়াকে বিয়ে করতে চাই, আজ এবং এক্ষুনি। আপনার মামার সাথে কথা বলবেন, ব্যাস। হুকুম করছো তুমি আমাদের? রেগে ছেলেকে ধমকে জিজ্ঞেস করলেন জয়নাল হেসান। এসব কোন ধরনের কথাবার্তা? 10 বছরের মেয়েকে কীভাবে বিয়ে করবে ও? এটা সম্ভব? আপনি যা ভালো মনে করেন। আমি আমার সিদ্ধান্তে অনড়। আমাকে বাধ্য করবেন না আমার আসল রূপ দেখাতে। নিজেকে যথেষ্ট শান্ত রেখে বাবার প্রশ্নের জবাবে জানালো নিলয়, তুমি ভয় দেখাচ্ছ আমাদের? বাইরে থেকে থেকে কেমন বেয়ারা হয়ে গিয়েছো দেখেছো নিজেকে? মা বাবাকে হুমকি দিচ্ছ? ছেলের দিকে ঘৃণা ভরা দৃষ্টিতে তাকিয়ে বললেন শিরিন হক। হাত মুষ্টিবদ্ধ হলো নিলয়ের। ঘাড়ের রগ ফুলে উঠল, মাথার চুলগুলো মনে দাঁড়িয়ে গেল খানিকটা। সে মা বাবার সাথে বেয়াদবি করতে চায় না, তাই নিজেকে যথেষ্ট সংযত রাখল। আমার শৈশবে মা বাবা কেউ ছিল না আমার পাশে। আদব কাতে শিখবো কার কাছে? তাই আমি পেয়ারা। সপাটে চড় পড়ল নিলয়ের গালে। জীবনের এই প্রথম বুঝি ছেলের গায়ে হাত তুললেন জয়নাল হোসেন। চড় মেরে সে নিজেই থমকে রইলেন। শিরিন হক অবাক বাকরুদ্ধ হয়ে রইলেন। কী থেকে কী হয়ে গেল? নিলয় মুখ ফিরে চাইল না মা বাবার দিকে। মিনিট 2 পর পার করলো চোখ বন্ধ করে। তারপর বন্ধ করেই ঘুরে সদর দরজা দিয়ে বেরিয়ে গেল, পকেট থেকে বাইকের চাবি বের করতে করতে।
শিরিন হকের বিয়ে হয়েছে অল্প বয়সে, আবার তার সাথে সাথেই নিলয়ের জন্ম হলো। কিন্তু ভদ্রমহিলা লেখাপড়া ছাড়লেন না। জয়নাল এহসানও তখন ধুম ব্যস্ত, ব্যবসা, রাজনীতি এসব নিয়ে। নিলয়ের দাদা দাদিও গত হয়েছে বছর 2-1 আগে, তাই বলা যায় নিলয় বড় হয়েছে মা বাবার ছায়া ছাড়া, কাজের লোকের হাতে। তার শৈশব কেটেছে একাকী, নিঃসঙ্গ। ছেলে বুঝ হওয়ার পর থেকে তাদের দোষারোপ করে আসছে শৈশবে তাকে সময় না দেওয়ার জন্য। এর জন্য স্বামী স্ত্রী দুজনেই অনেক প্রায়শ্চিত্ত করেছেন এত বছর ধরে। এই যে ছেলে দূরে দূরে থাকে, কাছে এসে বসে না, মা বাবা বলে এটা সেটা আবদার করে না, এতেই তো তাদের বুক ফেটে যায়। আর কত চলবে এই যন্ত্রণা? তারা কেন তখন এসব বুঝলো না? তাদের ছেলেটাকে কেন নিজের সাথে বেঁধে রাখতে পারলো না? সোফার হাতল ধরে বসে পড়লেন জয়নাল এহসান। তার ছেলে একই জেদ ধরল, একই ভুল দ্বিতীয়বার করতে চাইবে হিলাল? সে যখন শিরিনকে বিয়ে করলো, শিরিনের বয়স তখন 16 কি 17। তখনই কেউ রাজি হতে চায়নি কেউ, আর এখন হবে 10 বছরের বাচ্চা মেয়ে। এটা কি সম্ভব? 2 দিন হয়ে গেল নিলয়ের কোনো খবর পেল না শিরিন বেগম আর জয়নাল এহসান। তারা ভেবেছিলেন রাগ করে বাড়ি আসবে না ঠিকই, কিন্তু হস্টেলে হয়তো চলে যাবে। কিন্তু নিলয় হস্টেলে যায়নি, ফোনও তুলছে না। চিন্তায় চিন্তায় অস্থির হয়ে গেলেন দম্পতি। পরক্ষণে আসিফের কথা মনে পড়ল তাদের। ছেলেটা তাদের চেনা জানা নিলয়ের বন্ধু। আসিফকে কল করলেন জয়নাল এহসান। নিলয়ের কথা জিজ্ঞেস করতে আমতা আমতা করলো আসিফ। কি ব্যাপার, কথা বলছো না কেন? নিলয় কি তোমার সাথে তোমাদের বাসায়? গম্ভীর স্বরে প্রশ্ন করলো ভদ্রলোক। আসিফ এবার কোনো ভনিতা করলো না। আর কত সামলাবে একা একা ছেলেটাকে? পরিবারেরও তো জানার অধিকার আছে। না আঙ্কেল, আমরা কেউই আমাদের বাসায় নেই। গত 2 দিন ধরে হসপিটালে আছি আমরা। নিলয়ের বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে গত পরশু। অনেক বিনয়ের সাথে সাথে আস্তে ধীরে জানালো আসিফ। জয়নাল এহসানের হাত থেকে মোবাইল ফসকে পড়ে যেতে চাইল। তাদের ছেলে অ্যাক্সিডেন্ট করে 2 দিন ধরে হসপিটালে ভর্তি, আর তারা জানেই না। থম মেরে বসে রইলেন কিয়ৎক্ষণ তিনি। শিরিন হকের ডুকরে কান্নার শব্দে হুঁশ ফিরল। ছুটে বেরিয়ে গেলেন স্বামী স্ত্রী হসপিটালের উদ্দেশ্যে। তাদের মানিক কেমন আছে এখন? হাহাকার মা বাবার বুকে, চোখে মুখে। হসপিটালে উপস্থিত হয়েছে স্বামী স্ত্রী দুজন। নিলয়কে দেখতে চাইলে নিষেধ করলো ডক্টর। নিলয়ের অবস্থা ঝুঁকিপূর্ণ, এখনও জ্ঞান ফেরেনি। ছেলের এই করুণ দশা দেখে হাউমাউ করে কেঁদে উঠলেন শিরিন হক। তার নারী ছেঁড়া ধনটা এতটা পর হয়ে গেল কেন? সে কোথায় গিয়ে মাথা ঠুকবে? ছেলের সাথে এই দূরত্ব আর সয় না যে তার। জয়নাল এহসানও ভেঙে গেলেন ছেলের অবস্থা শুনে। তাকে দেখে আসিফ এগিয়ে আসলো, সাথে তাদের এক মেয়ে ফ্রেন্ড তাজরিন। তারা দুইজনে এসে ওনাদেরকে সান্ত্বনা দিয়ে একটু চুপ করালো। নিলয়ের জ্ঞান ফিরেছে, তবে ইঞ্জেকশনের প্রভাবে ঘুমাচ্ছে। শিরিন হক আর জয়নাল এহসান গিয়ে দেখা করে এসেছেন। বিনা শব্দ ব্যয় দেখে চলে এসেছেন তারা। আসিফ তাদের এনে বসালো একটা ফাঁকা কেবিনে। নিলয়ের বাবা মাকে বসিয়ে সে বসলো খানিকটা দূরে। সে নিলয়ের বন্ধু কম, ভাই বেশি, তাই নিলয়ের আদি অন্ত নক্ষত্র সূর্য সবই তার জানা। সে খুবই বিনয়ীভাবে তাদের দুজনকে শুধালো। আন্টি, আঙ্কেল, নিলয় যেটা চাচ্ছে সেটা কি কোনোভাবেই সম্ভব না? তারা প্রথমে কিসের বিষয় বলছে আসিফ ধরতে পারল না। যখন ধরতে পারলো, আবারও কড়া করে না করে দিলেন দুজনেই। আসিফ এবার এমন কিছু জানালো এতে দুজনেরই মনে হয় পায়ের নিচে মাটি সরে গেল। স্বামীকে ধরে হাওমাও করে কান্না জুড়ে দিলেন তিনি। জয়নাল এহসান শুধু এতটুকুই ভাবলেন, ছেলের থেকে এত পর হয়ে গেলাম কবে? ছেলের এত বড় সমস্যা তারা জানলই না। একবার কি ছেলে তাদের জানাতে পারতো না? আসিফের কথা শুনে তারা আর রিস্ক নিলেন না, মেনে নিলেন ছেলের আবদার। শুধু সাথে শর্ত জুড়ে দিলেন, প্রাপ্তবয়স্ক হওয়ার আগে নিলয় আর কখনো হিয়ার সামনে যাবে না, কোনো যোগাযোগ রাখবে না, এবং নিলয়কে বাহিরে নিয়ে চিকিৎসা করতে হবে। মেনে নিয়েছিল সেসব। সে এমনিতেও হিয়ার ধারে কাছে যেত না বিয়ের পর। বলা তো যায় না কখন আমার মাটা বানিয়ে ফেলে বাচ্চাটাকে। বাচ্চা মেয়ে একটা, তাই সে নীরবেই তাদের শর্তই সম্মতি দিল। শিরিন হক ভাই ভাবির সাথে কথা বললেন, তারা নারাজ এরকম প্রস্তাবে। শিরিন হক অনেক বুঝিয়ে সুঝিয়ে রাজি করালেন তাদের, তবে ছেলের চাওয়ার বিষয়টা উচ্চই রাখলেন। নিলয় কিছুটা সুস্থ হতেই এক দুপুরে বিয়ে হলো হিয়া আর নিলয়। হিয়া আর কি বোঝে, সে মহা খুশি। এখন থেকে নিলয় ভাইয়াদার বর, যা চাইবে তাই পাবে, তার আনন্দ কি দেখে।
বিয়ে পড়ানো শেষে নিলয় আর সেই গ্রামমুখো হয়নি, কারোর সাথে কোনো যোগাযোগও রাখেনি। তার মানে এই না সে ছেড়ে দিয়েছিল সব। সে হিয়াকে নিজের কাছ থেকে ছাড় দিয়েছে বেড়ে ওঠার, ছেড়ে দেয়নি। এই যেমন একটু বড় হতে টুক করে গ্রাম থেকে তুলে নিয়ে আসলো। স্কলারশিপে বাহিরে চলে যাওয়ার আগে আসিফের বিশ্বস্ত এক কাজিনকে রেখে গিয়েছিল হিয়াকে চোখে চোখে রাখতে 24/7 আওয়ার। নিলয়ের এরকম বিমুখতা সকলের নজরে পড়ল। হিয়াও আস্তে আস্তে বড় হতে লাগলো, স্বামী সংসার কি বুঝতে লাগলো। কিন্তু তার স্বামীর বিমুখতায় বুঝলো নিলয় হয়তো বিয়েতে রাজি ছিল না। সকলের মনে তখন একই ধারণা বিরাজমান। শিরিন হকও আতঙ্কে রইলেন। ছেলে কি সত্যি ভুলে গেল হিয়াকে? এখন মেয়েটার কী হবে? এত সব কাণ্ডকারখানার মধ্যে হঠাৎ হিয়ার বিয়ে দিতে চাচ্ছে তার ভাবি শুনেই দৌড়ে গ্রামে ছুটলেন শিরিন হক। তারপর নিলয়ও গেল, তারপর হিয়াকে নিয়ে চলে আসলো। বাস্তবতায় ফিরল শিহাব। নিলয়ের দিকে তাকে তাচ্ছিল্য করে বলল, তুমি ওকে কেন বিয়ে করেছো? তুমি ভালোবাসো ওকে? ও শুধুই তোমার একাকিত্ব জীবনের সঙ্গী হয়েছিল, তাই তুমি ওর প্রতি অ্যাবসেট হয়ে গিয়েছো। Love, obsession, attraction, whatever it is, all those are she. She's mine, only mine. তুমি একটা বদ্ধ পাগল উন্মাদ সাইকো। হিয়া যেদিন দেখবে তোমার এই রূপ, সেদিন তোমাকে ছেড়ে চলে যাবে ও। আমি যেতে দিলে তো? আর কে জানাবে ওকে? তুই? সামনের চুলগুলো পেছনে ব্যাক ব্রাশ করতে করতে তাচ্ছিল্য স্বরে বলল নিলয়। একটু থেমে আবারও বলল, দেহে প্রাণ থাকবে তো ততদিনে? ঠোঁটে বাঁকা হাসি নিলয়। এবার শিহাব ভয় পেল কিছুটা। যে লোক 8 বছর আগে এরকম একটা কাজ করতে পারে, সে এখন এর চেয়ে বেশি করবে না, তার গ্যারান্টি কি? তাও সে কিছুটা সাহস নিয়েই বলল, তুমি আমাদের মারবে আর প্রশাসন, আমাদের পরিবার তোমাকে ছেড়ে দিবে? কেন? আছে না অ্যাক্সিডেন্ট, যেমন তুই এবং তোরা ভেবে রেখেছিলি। শেষের কথাটা জেরিনের দিকে তাকিয়ে বলল নিলয়। আতঙ্কে জেরিনের চেহারা রক্তশূন্য হয়ে গেল। শিহাবও এই যাত্রায় ভালোই ভয় পেল। নিজেদের ভুল স্বীকার করে তারা ক্ষমা চাচ্ছে বারবার নিলয়ের কাছে। আমি ওকে ভুলে যাব ভাইয়া, তুমি প্লিজ শান্ত হও। ওকে, কল হার ভাবিমা। শিহাবের কথা আটকে গেল। যাকে একসময় স্ত্রী রূপে ভালোবেসেছে তাকে ভাবিমা ডাকতে হবে? নিলয়ের চোখে মুখের হিংস্রতা দেখে ঢুক গেল শিহাব। ভাবিমা, ভাইমাকে আমি এখন থেকে যথাযথ সম্মান দিব ভাইয়া। এবার ঘুরে নিলয় জেরিন আর আনায়ের সামনে বসলো হাঁটু ভেঙে। তা জেরিন, হিয়াকে গাড়িতে এই কারণে পাঠিয়েছিলে না? শান্ত স্বরে জিজ্ঞেস করলো নিলয়। আমার ভুল হয়ে গিয়েছে ভাইয়া, এবারের মতো মাফ করে দাও, ছোট বোন মনে করে। তুতলিয়ে বলল জেরিন। আশ্চর্য, যাকে মনে প্রাণে দিন দুনিয়া দিয়ে ভালোবাসলে এখন তো ছোট বোন হতে চাচ্ছ? হেয়ালি স্বরে বলল নিলয়। এবার জেরিন শব্দ করে কেঁদে দিল। বারবার নিলয়ের কাছে ক্ষমা চাইতে থাকলো। আনায়ের যেন অবাকতা কাটছেই না। জেরিন নিলয়কে? সে আশ্চর্য হয়ে কিছুক্ষণ জেরিনের দিকেই তাকিয়ে রইল। ঘাড় ঘুরিয়ে নিলয় এবার আনায়ের দিকে তাকালো। তা মিস, আপনি শহরের হয়ে খুব উন্নত হয়ে গিয়েছেন, তাই না? মাথা নিচে নামিয়ে ফেললো আনায়া। চিবুক ঠেকলো বুকে। সে তো হিয়াকে কত কিছু বলেই তাচ্ছিল্য করলো। এগুলো নিশ্চয় জেনে ফেলেছে, তাকেও শাস্তি দিবে। কিন্তু সে তো ক্ষমা চেয়ে আসলো হিয়ার কাছে। মোহে অন্ধ হয়ে গিয়েছিলাম ভাইয়া, আমি হিয়ার কাছে ক্ষমা চেয়ে এসেছি, আমায় প্লিজ ক্ষমা করে দিন। গলায় কান্না আটকে বলল আনায়া। হে নীল, হেসানের কাছে কোনো ক্ষমা নেই। অন্যায়ের শাস্তি তাকে পেতেই হবে, সে যেই হোক। আর কথা যদি আমার বেবি গার্লের, তাহলে আমি ডানে বামে তাকাইনি, আজও তাকাবো না। শাস্তি প্রত্যেককে পেতেই হবে। বাঁকা হেসে আলতাফকে রাখলো নিলয়। আসিফ এসে নিলয়কে আটকানোর চেষ্টা করলো, কিন্তু এই গোয়ার ছেলে কার কথা শুনবে? ওপর থেকে ফোঁটা ফোঁটা পানি ঝরছে কপালের ওপর। হাত পা বেঁধে স্ট্রেচারে আটকে শুয়ে রাখা হয়েছে শিহাব, আনায়া, জেরিনকে। চোখ দুটিও বন্ধ। ক্ষণে চিৎকার ভেসে আসছে তাদের কণ্ঠনালী থেকে। মাথায় তীব্র যন্ত্রণা হচ্ছে তাদের। অসহ্য পীড়ায় পুরো শরীর চিরবিরিয়ে উঠছে। সময় ব্যয়ে কান গলিয়ে রক্ত পড়া শুরু করলো। ঘণ্টাখানিক যাবৎ তাদের এই অবস্থা। চেঁচিয়ে কান্না করছে আর বারবার ক্ষমা চাইছে নিলয়ের কাছে তারা। কিন্তু নিলয় নির্বিকার ভাবেই বসে আছে, যেন কোনো লাইভ কমেডি শো দেখছে। আসিফ বাকরুদ্ধ হয়ে নিলয়কে দেখছে। এই ছেলের মাথায় এত কিছু
খেলে কিভাবে, কোথা থেকে এই শাস্তি জোগাড় করলো? এভাবেও শাস্তি দেওয়া যায়? ওদের চিৎকার তার কানে তবদা লেগে যাওয়ার মতো অবস্থা। আসিফের দৃষ্টি খেয়াল করলো নিলয়। চেয়ার ছেড়ে উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, শাস্তিটা খুবই নগণ্য হয়ে গেল। ফুপির কথা চিন্তা করলে বিশ্বাস কর, সবকটা এতক্ষণ মাটির নিচে থাকতো, আমি খাটে ওঠাতাম কাঁধে এদের। তোর মাথাটা কি পুরোপুরি গেল রে? এটাও নগণ্য? কিভাবে চিৎকার করে ক্ষমা চাইছে দেখছিস? তুই আমার সাথে চল, তোকে নিয়ে আবারও যাব ইউএসএতে ডাক্তার দেখাতে। আসিফের কথা নিলয় পাত্তা দিল না। সে আলতাফকে ডেকে তিনজনের মুখগুলো বন্ধ করে দিতে বলল। তারপর চলে গেল বড় বড় কদমে গোডাউন ছেড়ে। আসিফও ছুটল নিলয়ের পিছে পিছে। তার মনে হয় জন্মই হয়েছে নিলয়কে পিছে পিছে দৌড়ানোর জন্য। কোন কুক্ষণে যে পেয়েছিল এটাকে বন্ধু বানাতে। কপাল চাপড়ালো আসিফ। মধ্যরাতের নিস্তব্ধতা ভেঙে নিলয়ের কালো রঙা গাড়িটা গেটের ভিতর দিয়ে ঢুকলো। বাড়ির ভিতরে ঢুকে বড় বড় পা ফেলে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। পুরো বাড়ি অন্ধকার, স্বাভাবিক। সবাই তো তার মতো নিশাচর না। রাত 1টা বাজে, খেয়ে সজাগ থাকবে। দরজা খুলে রুমে ঢুকলো নিলয়। লাইট জ্বালালো না। অভ্যস্ত পায়ে হেঁটে তার থেকে ঘড়ি খুলে শার্টের বোতাম খুলতে খুলতে ওয়াশরুমে চলে গেল। শাওয়ার শেষে বের হলো মিনিট 20 পর, টাওয়াল নিয়ে ভেজা চুল মুছতে মুছতে। পরনে শুধু ট্রাউজার, বলিষ্ঠ দেহ উন্মুক্ত। সোফার ওপর টাওয়াল ছুঁড়ে বেডের দিকে এগোলো নিলয়। হালকা নিয়ন আলোয় একটি নারী দেহ দৃষ্টিগোচর হলো চোখের সামনের বেডে। কপাল কুঞ্চিত করলো নিলয়। এখানে কি তার থেকে না শুধু পালাই পালাই করে সে? শাড়ি পরিহিত হিয়া এলোমেলোভাবে ঘুমিয়ে আছে নিলয়ের বেডে। ঘুমের ঘোরে শাড়ির নাজেহাল অবস্থা। আঁচল সরে বুক খানিকটা উন্মুক্ত, উদরের অর্ধেক অংশ দৃশ্যমান। বাঁ হাতে মাথার চুলগুলো পেছনে ব্যাকব্রাশ করে আবারও তাকালো হিয়ার দিকে নিলয়। সম্পূর্ণ হিয়াতে আরও একবার দৃষ্টি বোলালো। ঘড়িটা এদিক সেদিক করে একটু নাক চুলকালো। তার এখন কী করা উচিত? এই যে সাজিয়ে গুছিয়ে তার সামনে রাতের ডিনার ঘুমিয়ে আছে, এখন কি তার এটাকে টুপ করে গিলে ফেলা উচিত না? তার আবার এত ধৈর্য সহ্য কই। বিছানায় বসে হিয়ার এক হাত ধরে টান দিয়ে উঠিয়ে বসালো নিলয়। ব্যাস, আঁচল যেটুকু ছিল বিপদ সীমার উপর, এখন তাও নেই। ধরফরিয়ে উঠে হিয়া চেঁচিয়ে বলল, ভূমিকম্প হচ্ছে নাকি? তার মাথা ঢুলছে, চোখ খুলতে পারছে না সে। নিলয়ের জন্য অপেক্ষা করতে করতে একটু আগেই ঘুমিয়েছে সে। প্রায় ঘন্টা দেড়েক হবে হয়তো। কাঁচা ঘুম ভাঙল হিয়ার সময় নিয়ে। নিজেকে বসা আবিষ্কার করে আর সামনে নিলয়কে বসা দেখে ঝাঁঝিয়ে উঠল হিয়া নিলয়ের ওপর। কি সমস্যা? এমন কেন করলেন? রাত কটা বাজে? কোনো ভদ্রলোক এত রাত করে বাড়ি ফিরে বলেন আমায়? কত শখ করে শাড়ি পরে এই লোকটার জন্য অপেক্ষা করলো সে। এসেছে এখন। রাত 12:30 পর্যন্ত অপেক্ষা করেছে, আর কত। এরপর কখন ঘুমিয়েছে সে বলতেও পারবে না। এখন কেন এসেছে? এত রাতে বাইরে কি কাজ থাকে? একে তো কাঁচা ঘুম ভেঙেছে, তার উপর আগের রাগ সব মিলিয়ে হিয়ার মস্তিষ্ক জ্বলে উঠল তার। জবাব দিচ্ছেন না কেন এখন? এই এই একদম চুপ। তেজ দেখাস কাকে? আওয়াজ নিচে। হিয়াকে ধমকে উঠল নিলয়। একে তো দেরি করে এসে। আর বলতে দিল না নিলয়, এক হাতে হিয়ার মুখ চেপে ধরল। চুপ, আওয়াজ নিচে বলেছে না? চোখ রাঙিয়ে বলল নিলয়। আমার কাছ থেকে কৈফিয়ত চাস? শ্বাস বেড়ে গেছে না? হিয়া একটু দমলো, মস্তিষ্কটাকে ঠান্ডা করার প্রয়াস চালালো একটু। তাও নাক ফুলিয়ে চোখ বড় বড় করে তাকিয়ে রইল নিলয়ের দিকে। নিলয়ের কেন যেন একটু হাসি পেল হিয়ার রাগ দেখে। তাও সে রাগী চোখেই তাকিয়ে রইল হিয়ার দিকে। এখানে কি বলেছি না, যখন তখন এইভাবে এখানে সেখানে আমার সামনে আসবে না? হিয়ার এবার কষ্ট হলো। সে কার জন্য ঘন্টা লাগিয়ে নিজে নিজে শাড়ি পরে এতক্ষণ অপেক্ষা করলো। সে কত দেখলো বান্ধবী ভাবিদের স্বামীর সামনে সেজে থাকতে, অথচ তাকে কি শুনতে হচ্ছে। রাগে দুঃখে লজ্জায় তার চোখ জ্বালা শুরু করলো। শাড়ি ঠিক করে নিচে নেমে যাওয়ার জন্য আঁচলে হাত দিতেই দেখলো আঁচল নেই বুকে। চোখ বড় বড় করে সামনে তাকালো নিলয়ের দিকে। তারপর আঁচল টেনে বুকে জড়িয়ে খাট থেকে নেমে যেতে উদ্ধত হলো। কিন্তু নিলয় দিলে তো। কোথায় যাচ্ছিস? এসছিস তোর ইচ্ছায়, যাবি আমার ইচ্ছায়। আন্ডারস্ট্যান্ড? হিয়া নিশ্চুপ, লজ্জায় চোখ টলমলো পানি নিয়ে আরেক পাশে মুখ ফিরিয়ে রেখেছে। হিয়ার গাল চেপে নিজের দিকে ফেরালো নিলয়। চোখ ভরা জল দেখে ভ্রু কুঞ্চিত করলো। এখানে কান্নার কি হলো? কারণে অকারণে কান্না করার মানে কি? অ্যান্সার মি। রাগে নাক ফুঁসছে হিয়ার, সাথে চোখের পানি তো আছেই। আবার তাকে অপমান।
সে কারণে অকারণে কান্না করে? আচমকা এক কাণ্ড করে বসলো সে। সেকেন্ড বায়ে নিলয় বাকরুদ্ধ। ঘাড়ের চিনচিনে ব্যথাটা তীব্র থেকে তীব্র হয়ে উঠছে। হিয়ার মাথার পেছনে চুল চেপে ধরে পিছনে আনলো। ব্যথায় মুখ কুচকে হিয়ার দিকে রাগী দৃষ্টিতে তাকালো নিলয়। তবে হিয়ার মধ্যে তেমন কোনো ভাবান্তর নেই। সে আপাতত শান্ত হয়েছে। আর করবে তাকে অপমান? মনে মনে বিশ্ব জয় করার মতো আনন্দ তার। চুল চেপে ধরা হাতের মুঠো শক্ত হলো। দাঁত কিরমির করে হিয়াকে ধমকে উঠল। সাহস বেড়ে গেছে, থাপড়ে দাঁত ফেলে দেবো। স্টুপিড। ডিনার করেছেন? ডিনার করবেন না? রাতে না খেয়ে থাকতে নেই। এত কম খেলে হয় বলেন? মেয়েকে হেসে জিজ্ঞেস করলো হিয়া। একদম টিপিক্যাল পতিব্রতা স্ত্রী। মূলত কথা ঘোরানোর প্রয়াস। কত ফাজিলের ফাজিল, তার কথা এড়িয়ে যায়। নীলার রাগ যেন আরও বাড়ল। তোকে খাবো। আমার 30 বছর বয়সে তোকে শুধু কম খেয়েছে, মাত্র 2 বার। তবে আজ আবার। হিয়ার হাসি গায়েব হয়ে গেল। সে কি বলল আর এই লোক কী বলল? চুল ছাড়িয়ে বিছানা থেকে লাফ দিয়ে উঠে দাঁড়ালো হিয়া। আমি যাচ্ছি, হ্যাঁ? খাবার নিয়ে আসি আপনার জন্য। I'm going to eat you. Help me with that. বলে হিয়াকে টেনে বিছানায় এক প্রকার ছুঁড়ে ফেলল। হিয়ার উপর ঝুঁকেছে নিলয়। দৃষ্টি গভীর, নিঃশ্বাস ভারী, দুটি নাক ছুঁই ছুঁই। হিয়ার চোখে মুখে আছড়ে পড়ছে গরম নিঃশ্বাস নিলয়। দুজনের ভিতরেই ভয় চলছে, প্রবল উত্তাপ, যে উত্তাপ এক সুখের সন্ধানে নিয়ে যায়। Is it for me? গায়ের শাড়ির দিকে ইশারা করলো নিলয়। মুখ সরিয়ে নিল হিয়া বিনা প্রত্যুত্তরে। এবার ঘাড়ে গলায় নিলয়ের উত্তপ্ত নিঃশ্বাস আছড়ে পড়ছে। মনে হচ্ছে চামড়া ভেদ করে অভ্যন্তরে ঢুকে যাচ্ছে উত্তপ্ততা। শরীরের রন্ধ্রে রন্ধ্রে মাতাল করা সুখের আকাঙ্ক্ষা। শাড়ির আঁচল সরিয়ে কলার বুনে কামড় বসালো নিলয়। এই যে শুনছো মাই প্রিয় শ্রোতা বন্ধুরা, তোমরা শুনছো সিটি অফ লাভ প্রেরিত প্রেমে সিক্ত গল্প। আর আমাদের সাথে পথ চলতে ডু লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। টাটা।